সারোয়ার তুষারের গার্লফ্রেন্ড নীলা ইসরাফিলকে চেনেন, যে তার শ্বশুরের সাথেও লাগালাগি করত? নীলা ইসরাফিল হইল জামায়াতের সাংস্কৃতিক শাখার গুপ্তকর্মী। জামায়াতকে সারাদিন গালমন্দ করলেও এরা মূলত জামাতি পারপাস সার্ভ করে। নীলার বয়ফ্রেন্ড তুষার একটা বক্তব্য দিয়েছে দেখলাম বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে, চলেন দেখি। শেখ হাসিনা কখনো আর বাংলাদেশে ফেরত আসতে পারবে না। তাকে ওই দিল্লির অন্ধকার প্রকোষ্ঠেই মৃত্যুবরণ করতে হবে এবং তার লাশ ভারত এবং দিল্লি পানিতে ভাসিয়ে দেবে। এই বাংলাদেশে তার আর আশা হবে না, তার জানাজা হবে না, তার কবর হবে না। কোন ডিকটেটর ফিরে আসে না, অভ্যুত্থানের মধ্য দিয়ে পরাজিত কোন শক্তি বাংলাদেশে ফিরে আসতে পারবে না, শেখ হাসিনার লাশ আলোকবর্ষ ফিরে আসতে পারবে না, অনেক কথা। মানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন, তিনি ফিরতে পারবেন না, এ কথাই লাগালাগি তুষার বলতেছে। কিন্তু বাস্তবতা কি বলে? বঙ্গবন্ধু কন্যা ফিরে আসবেন কি আসবেন না সেটা নির্ধারণ করবে আগামী ডিসেম্বর মাস। তুষার যে বলল গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পরাজয় হলে ফিরে আসে না, বাংলাদেশে কি 2024 সালের 5 আগস্ট কোন গণঅভ্যুত্থান হয়েছে? না, বাংলাদেশে হয়েছে জঙ্গি আন্দোলন, জঙ্গি অভ্যুত্থান, ক্ষমতা দখলের অভ্যুত্থান। দেশি বিদেশি চক্রান্তকারীরা একসাথে মিলেমিশে একটা রাজনৈতিক সরকারকে ক্ষমতাচ্যুত করেছে, ক্ষমতা দখল করেছে। সুতরাং এটা কোনো গণঅভ্যুত্থান ছিল না, এটা ছিল মুল্লা মিলিটারির সামরিক অভ্যুত্থান। সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে সাময়িক পরাজয় হওয়া তার মানে এই না সেই রাষ্ট্রপ্রধান কখনো ফিরতে পারবে না। শেখ হাসিনা ফিরতে পারবেন কি পারবেন না সেটা সময় বলবে। ইতিহাস কি বলে? সামরিক অভ্যুত্থান কিংবা বিদেশি তীব্র রাজনৈতিক সংকটের মুখে কোন রকম আনুষ্ঠানিক পদত্যাগ ছাড়াই জীবন বাঁচাতে প্রতিবেশী কিংবা অন্য কোনো দেশে আশ্রয় নেওয়া এবং পরবর্তীতে পরিস্থিতি অনুকূলে আসলে আবারও স্বদেশে ফিরে ক্ষমতায় বসার ঘটনা পৃথিবীর ইতিহাসে বেশ কয়েকটা আছে। কম্বোডিয়ার রাজনীতিতে নরোদম সিহানুক একটা অভিনব চরিত্র। 1970 সালে তিনি যখন বিদেশ সফরে ছিলেন তখন তারই বিশ্বস্ত প্রধানমন্ত্রী লন একটি মার্কিন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করেন। সিহানুক পদত্যাগ করেন নাই, বরং প্রতিবেশী দেশ চীন এবং উত্তর কোরিয়ায় আশ্রয় নিয়ে সেখান থেকে নির্বাসিত সরকার গঠন করেন। খেমার রুশদের উত্থান এবং পরবর্তীতে ভিয়েতনাম যুদ্ধ সহ দীর্ঘ রাজনৈতিক এবং সামরিক নাটকের পর 1993 সালে কম্বোডিয়ায় পুনরায় রাজতন্ত্র প্রতিষ্ঠিত হলে তিনি দেশে ফিরে আসেন এবং আবারও কম্বোডিয়ার রাষ্ট্রপ্রধান হন। 1970 থেকে 1993 প্রায় 20 বছর পর তিনি আবারও রাষ্ট্র ক্ষমতা ফিরে পান। 2002 সালের 11 এপ্রিল ভেনেজুয়েলায় সামরিক বাহিনীর একটি বড় অংশ ব্যবসায়ী মহলের সাথে হাত মিলিয়ে রাষ্ট্রপতি হুগো চাভেজের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান ঘটায়। চাভেজকে বন্দী করা হয় এবং অভ্যুত্থানকারীরা দাবি করে যে চাভেজ পদত্যাগ করেছে, কিন্তু চাভেজ কোনো পদত্যাগ করেন নাই। চাভেজের অনুগত অংশ এবং সাধারণ মানুষ এই অভ্যুত্থানের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে। চাভেজকে ভেনেজুয়েলার একটি দ্বীপের সামরিক ঘাঁটিতে বন্দী রাখা হয়েছিল এবং তাকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছিল। কিন্তু মাত্র 47 ঘন্টার ব্যবধানে চাভেজের অনুগত প্রেসিডেন্ট গার্ড ব্যাটালিয়ন এবং লক্ষ লক্ষ সাধারণ মানুষের প্রতিরোধের মুখে অভ্যুত্থানকারীরা ভেঙে পড়ে, তাদের সরকার ভেঙে যায়। 14 এপ্রিল ভোররাতে চাভেজ হেলিকপ্টারে চড়ে নাটকীয়ভাবে কারাকাসে ফিরে আসেন এবং পুনরায় রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। হুয়ান পেরন 1955 সালে একটি রক্তাক্ত সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন। তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করে একটি নৌযানে করে প্রতিবেশী দেশ প্যারাগুয়েতে রাজনৈতিক আশ্রয় নেন। এরপর তিনি স্পেনে দীর্ঘ নির্বাসিত জীবন কাটান। নির্বাসনে থাকা সত্ত্বেও আর্জেন্টিনার রাজনীতিতে তার প্রভাব বিন্দুমাত্র কমেনি। দীর্ঘ 18 বছর পর 1973 সালে দেশ যখন পুনরায় গণতন্ত্রের জন্য পরিস্থিতি অনুকূলে আসে, তিনি দেশে ফিরে আসেন এবং বিপুল ভোটে জয়ী হয়ে আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং ক্ষমতায় বসেন। আপনাদেরকে যে উদাহরণগুলা দিলাম, কম্বোডিয়ার নরোদম সিহানুক, ভেনেজুয়েলার হুগো চাভেজ, আর্জেন্টিনার হুয়ান পেরন, এরা সবাই রাতের আধারে পালিয়ে রাষ্ট্রীয় কোনো বাহিনীর সহায়তা ছাড়াই প্রতিবেশী রাষ্ট্রে আশ্রয় নিয়েছে। কাউকে সামরিক বাহিনীর হেলিকপ্টার কিংবা বিমান যোগে অন্য রাষ্ট্রে পৌঁছে দেওয়া হয়নি, কিন্তু তারা কেউ পদত্যাগ করে প্রতিবেশী রাষ্ট্রে আশ্রয় নেয়নি। পরবর্তীতে তারা ক্ষমতার মসনদ ফিরে পেয়েছে। ইতিহাসের এই ঘটনাগুলা প্রমাণ করে যে কোন রাষ্ট্রপ্রধান যদি সামরিক বাহিনী কিংবা ষড়যন্ত্রমূলক অভ্যুত্থানের মুখে পদত্যাগ না করে দেশ ছাড়েন, তবে আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক নিয়ম বা সাংবিধানিক দিক থেকে তাদের পদের বৈধতা থেকে যায়। পরবর্তীতে রাজনৈতিক সমীকরণ পরিবর্তন হলে, দেশের অভ্যন্তরে নিজেদের সমর্থক গোষ্ঠী শক্তিশালী হলে তাদের পক্ষে আবার ক্ষমতায় ফিরে আসা সম্ভব হয়েছে এবং এটা হয়। তুষার বলতেছে শেখ হাসিনার তালব্যস্য বাংলাদেশে ফিরে আসতে পারবে না। একটা ব্যাখ্যা আমাকে দেন তো, বাংলাদেশ এখন কিসের ভিত্তিতে পরিচালিত হচ্ছে? 72-এর সংবিধান, তাই তো?
অস্বীকার করতে পারবেন? বাংলাদেশের 72-এর সংবিধান কি বাতিল করা হয়েছে? সংবিধান কি স্থগিত করা হয়েছে? হয়নি। 72-এর সংবিধানের মধ্য দিয়ে ইউনূসের সরকার গঠিত হয়েছে। ইউনূসের সরকার 72-এর সংবিধানের আলোকে রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছে। ইউনূসের সরকারের আয়োজিত নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমানের সরকার গঠিত হয়েছে, রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছে, তাই তো? এখন ইউনূসের সরকারের যে গঠন প্রক্রিয়া সেটা কি বৈধ? বুকে হাত দিয়ে বলতে পারবেন? ইউনূসের সরকার গঠিত হয়েছিল সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের রেফারেন্স নিয়ে, যেটা সম্পূর্ণ ভুয়া। যেই বিচারপতি সেখানে স্বাক্ষর করেছিল তারা তৎকালীন সময়ে ঢাকা ক্যান্টনমেন্টে আটকা ছিল, তাদের স্বাক্ষর করার প্রশ্নই আসে না, তারা ইতিমধ্যে সেটা ক্লিয়ার করেছেন। দ্বিতীয়ত, ইউনূস যেহেতু অবৈধ, তার সরকার অবৈধ, তাদের আইনি ভিত্তি নাই, সাংবিধানিক ভিত্তি নাই। ইউনূসের গঠন করা নির্বাচন কমিশন আবার নির্বাচন আয়োজন করেছে, সেই নির্বাচনে তারেক রহমানের সরকার ক্ষমতায় বসছে, বিএনপি নির্বাচিত হয়েছে। ইউনূস অবৈধ হলে ইউনূসের আয়োজিত নির্বাচন অবৈধ, ইউনূসের আয়োজিত নির্বাচন অবৈধ হলে তারেক রহমানের সরকার অবৈধ। যদি 72-এর সংবিধান বাংলাদেশে এখনো থেকে থাকে তবে ইউনূস অবৈধ, তারেক রহমান অবৈধ। সব থেকে বড় কথা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পদত্যাগ করেন নাই, ওনার পদত্যাগ পত্র এখন পর্যন্ত আমরা কেউ দেখি নাই। বাংলাদেশের দুইটা সরকার ক্ষমতায় বসছে, কেউ দেখাতে পারেনি। ইউনূসের উপদেষ্টা পরিষদ পারেনি, তারেক রহমানের সরকার পারেনি। রাষ্ট্রপতি খোদ বলেছিলেন শেখ হাসিনার পদত্যাগ পত্র আমার কাছে নাই। মূলত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয় বাংলাদেশ সেনাবাহিনী বাধ্য হয়েছে প্রতিবেশী বন্ধু রাষ্ট্রে সসম্মানে রেখে আসতে। তিনি ভারতে আছেন রাষ্ট্রীয় অতিথি হয়ে, রাষ্ট্রীয় মর্যাদায়। একজন প্রধানমন্ত্রীকে যেই প্রটোকল ভারতবর্ষ দিয়ে থাকে, বঙ্গবন্ধু কন্যাকে ঠিক একই রকম প্রটোকল সেখানে দেওয়া হচ্ছে। এটা আপনি যদি অবিশ্বাস করেন সেটা আপনার ব্যাপার, সেটা আপনার ব্যক্তিগত মর্জি, কিন্তু বাস্তবতা এটাই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভারতে বন্দি অবস্থায় নাই, ভারতে তিনি অতিথির মর্যাদায় বসে আছেন। এখন যদি 72-এর সংবিধান অক্ষুণ্ণ থাকে তাহলে সেই সংবিধান মোতাবেক 2029 সাল পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী। বাংলাদেশে যেই মোল্লা মিলিটারি অভ্যুত্থান হয়েছে, সামরিক অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার সরকারকে উৎখাত করা হয়েছে। এখন তিনি জীবন রক্ষার্থে প্রতিবেশী রাষ্ট্রে আশ্রয় নিয়েছেন। যদি বাংলাদেশ সেনাবাহিনী বলে বসে, আন্তর্জাতিক গেম তো অবশ্যই আছে যে শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, তারেক রহমানের প্রধানমন্ত্রিত্বের কোনো বৈধতা নাই, তার সরকারের কোনো বৈধতা নাই। এবং শিলং সালাউদ্দিন বলেছে অবৈধ আদেশের ভিত্তিতে গণভোট আয়োজন করা হয়েছিল। অবৈধ আদেশে যদি গণভোট আয়োজন করা হয় তবে অবৈধ আদেশে বাংলাদেশের ফেব্রুয়ারি মাসের 12 তারিখের যে নির্বাচন হয়েছে, যে নির্বাচনের মধ্য দিয়ে শিলং সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, ওইটা অবৈধ আদেশের মাধ্যমে গঠিত আয়োজিত নির্বাচন, সুতরাং তারা অবৈধ। এখন আন্তর্জাতিক গোষ্ঠী, আন্তর্জাতিক সম্প্রদায় এবং পরাশক্তিগুলা যদি দাবি করে বসে শেখ হাসিনার উপর জঙ্গি হামলা হয়েছিল 2024 সালের 5 আগস্ট, সেনাবাহিনী বাধ্য ছিল, মার্কিন ডিপ স্টেটের প্রেসার ছিল, যার কারণে বাধ্য হয়েছে তাকে নিরাপত্তার জন্য প্রতিবেশী রাষ্ট্রে রেখে আসতে। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে, দেশের পরিস্থিতি শান্ত হলে তখন তাকে আবার তার মসনদ ফিরিয়ে দেওয়া হবে। তখন তুষার তোমরা কি জবাব দেবে? তখন জনাব তারেক রহমানের সরকার কি জবাব দেবে? তখন সংবিধান বিশেষজ্ঞ শিলং সালাউদ্দিন কি জবাব দেবে? তখন জামাতের আমির সাদা শকুন শফিকুর রহমান কি জবাব দেবে? আমি প্রশ্ন করছি, যদি আন্তর্জাতিক সম্প্রদায় বলে বসে শেখ হাসিনা 2029 সাল পর্যন্ত বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, কারণ অভ্যুত্থানের পর তো সংবিধান বলে কোনো কিছু থাকে না, সংবিধান তাহলে স্থগিত করে দেওয়া হতো, বাতিল করা হতো, তাহলে শেখ হাসিনার প্রধানমন্ত্রী তো থাকতো না। যেহেতু 72-এর সংবিধান এখনো বহাল আছে, 72-এর সংবিধান বলে 2029 সালের আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এবং 2029 সাল পর্যন্ত বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাহলে শেখ হাসিনা কিভাবে সাবেক প্রধানমন্ত্রী হলো? 2024 সালের 5 আগস্ট যেটা হয়েছে সেটা সামরিক অভ্যুত্থান অথবা জঙ্গি হামলা, যে জঙ্গি হামলায় শেখ হাসিনার প্রাণনাশের হুমকি ছিল, যার কারণে তিনি সাময়িক সময়ের জন্য প্রতিবেশী বন্ধু রাষ্ট্রে আশ্রয় নিয়েছেন। এখন দেশের পরিস্থিতি স্বাভাবিক, জঙ্গিদেরকে দমন করা হবে, জঙ্গিদেরকে দমনের পর শেখ হাসিনাকে তার ক্ষমতা ফিরিয়ে দেওয়া হবে। তখন তুষার কি ব্যাখ্যা দেবে? তুষার কি জবাব দেবে? বাকি রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক নেতারা কি জবাব দেবে? কোনো জবাব আছে? এটা কিন্তু আমার কথা বলতেছি না, আমি প্রশ্ন ছুড়ে দিলাম। দেখেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কোনো পদত্যাগ করেন নাই। ওনার পদত্যাগ পত্র পাওয়া গেলে এতদিনে মার্কেটে ছড়ানো হতো একটা ভুল পদত্যাগ পত্র, মার্কেটে ছড়িয়ে দেওয়া হয়েছিল, যেটাতে টাইপ মিস্টেক, মানে ওইটা দেখে মনে হয়েছে বানানো, ওইটা ধোপে টেকে নাই, মার্কেট থেকে আউট হয়ে গেছে কয়েক ঘন্টার ব্যবধানে। এখন ডিসেম্বরে উনি ফেরার ঘোষণা দিয়েছেন। ডিসেম্বরে ফিরে আওয়ামী লীগের যেই লোকবল বাংলাদেশে আছে তাদেরকে নিয়ে উনি যদি ঘোষণা দেন আমি পদত্যাগ করে নেই, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমাকে হত্যার জন্য জঙ্গি হামলা হয়েছিল গণভবনে, আমি সাময়িক সময়ের জন্য ভারতে আশ্রয় নিয়েছিলাম, এখন আমি বাংলাদেশে ফিরে আসছি, পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, আমার ক্ষমতায় আমাকে বসতে দেওয়া হোক। কিংবা বাংলাদেশের মানুষ যদি ঝাড়ু বেটা করে বিএনপিকে হটিয়ে দেয়, কোন বাপে তাদেরকে রক্ষা করবে? প্রশ্নগুলো রেখে গেলাম। সুতরাং কোনো কিছু বলার আগে ভাবা উচিত। বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশে ফিরছেন,
জেলে ঢোকার জন্য না, জেলে ঢোকাতে। এটা মাথায় রাখবেন। এটা কোনো হুমকি ধামকি না, এটা রিয়েলিটি। রিয়েলিটি মাইনা নিতে হবে, বুঝেন নাই? এই জুলাই সন্ত্রাসীরা হুম্ভি তম্ভি করছে কেন জানেন? কারণ তারা জানে তাদের পরিণতি খুব ভয়াবহ হবে। সংবিধান অবমাননার দায়ে প্রত্যেকেই রাষ্ট্রদ্রোহ মামলার আসামি হবে এবং এদের অনেকেই রশিদে ঝুলবে, বুঝেন নাই? হুমকি দামকি না, কিন্তু বাস্তবতা। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। তারেক রহমান একটা রাতেও কেন ঘুমাতে পারে না? তুষার, তোমার নীলা গার্লফ্রেন্ডকে বলো তারেক রহমানকে ফোন দিয়া সত্যটা জিজ্ঞাসা করবে, তাহলে সে বলতে পারবে। ধন্যবাদ।